প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কি কখনো ভেবে দেখেছো যে প্রকৃতিতে কত রকমের বল আছে? হ্যাঁ, প্রকৃতিতে যত রকমের বল আছে সব রকম বলই কোনো না কোনোভাবে আমার বোর্ডে যে 4টি বলের কথা লেখা আছে সেই বলের অন্তর্ভুক্ত। প্রথমেই দেখো আমরা লিখেছি গ্র্যাভিটেশনাল ফোর্স। তো গ্র্যাভিটেশনাল ফোর্স যে ফোর্স বিভিন্ন গ্রহ, উপগ্রহ এবং স্টারদের মধ্যে কাজ করে। এখানে একটি গ্যালাক্সির ছবি তোমরা দেখতে পাচ্ছ, যেখানে কিছু গ্রহ, উপগ্রহ আর কিছু স্টার্স রয়েছে। এই বড় বড় গ্রহ, উপগ্রহ এবং স্টার্সের মধ্যে এই বল কাজ করে। এই বল কি করে না, এই গ্রহ আর উপগ্রহের মধ্যে আকর্ষণ বল সৃষ্টি করে। এই বলের কিন্তু নেচার একটাই, এরা সবসময় অ্যাট্রাকটিভ হয়। এই বলের প্রভাবে শুধুমাত্র আকর্ষণই তৈরি হয়। এই যে দেখছো পৃথিবীর চারিদিকে চাঁদ ঘুরছে, আবার পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে যাচ্ছে। শুধু পৃথিবী নয়, আরো যে গ্রহগুলি সূর্যের চারিদিকে ঘুরছে, শুধু তাই নয়, ইউনিভার্সে যতগুলো স্টার আছে এবং সেই স্টারে যতগুলো প্ল্যানেট রয়েছে, প্রত্যেক প্ল্যানেট এবং সেই স্টারগুলোর মধ্যে বা স্টারদের নিজেদের মধ্যে অ্যাট্রাকশন কাজ করে। এই অ্যাট্রাকশন হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। শুধু তাই নয়, তোমরা পৃথিবীতে থেকে যদি একটা মাঠে দাঁড়িয়ে তুমি লাফাও, তাহলে দেখবে তুমি আবার মাঠেই ব্যাক করছো। আর নিউটনের সেই আপেল পাড়ার ঘটনা তো সবাই জানো, যে পৃথিবী সমস্ত বস্তুকে নিজের দিকে আকর্ষণ করে। তো এই যে পৃথিবী আকর্ষণ করছে, এটাও কিন্তু মহাকর্ষের একটা স্পেশাল কেস। তো বন্ধুরা, মহাকর্ষ বল বা গ্র্যাভিটেশনাল ফোর্স কি সেটা আমরা জানতে পারলাম। এটাও একটা জানার বস্তু যে গ্র্যাভিটেশনাল ফোর্স কিন্তু খুব বড় বড় মহাজাগতিক যে বস্তু রয়েছে তাদের মধ্যে কাজ করতে আমরা দেখতে পাই। খুব ছোট ছোট বস্তুর ক্ষেত্রে গ্র্যাভিটেশনাল ফোর্সকে কাজ করতে আমরা দেখতে পাই না। এর অর্থ এই নয় যে ওদের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করছে না। তোমার হাতে থাকা যে পেন আর এই যে খাতা, যেখানে তুমি নোটস নিচ্ছ, পেন আর খাতার মধ্যেও কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করছে। দুজন বন্ধু যখন পাশাপাশি দাঁড়িয়ে আছো, দুজন বন্ধুর মধ্যেও কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করছে। দুটো বই যখন পাশাপাশি রেখে দিয়েছো, তখনও সেই দুটো বইয়ের মধ্যে কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করছে। কিন্তু তোমরা ভাববে যে কই স্যার, কাজ তো করছে কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য কেউ তো কারো দিকে এগিয়ে যাচ্ছে না। হ্যাঁ, গ্র্যাভিটেশনাল ফোর্সের মান কিন্তু খুবই কম। সেই জন্যই তোমরা এই ফোর্সের ইফেক্টটা দেখতে পাও না। এই ফোর্সের ইফেক্ট দেখতে গেলে যারা এই ফোর্সের জন্য দায়ী তাদের কিন্তু ডাইমেনশনটাকে হিউজ হওয়া উচিত। খুব বৃহৎ ডাইমেনশনের বস্তুর ক্ষেত্রে গ্র্যাভিটেশনাল ফোর্সটাকে আমরা ক্রিয়া করতে দেখতে পাই। যেমন পৃথিবী একটা বিরাট বস্তু, তুমি যে কোনো বস্তুকে পৃথিবীর পৃষ্ঠ থেকে আকাশে ছুড়ে দেওয়ার চেষ্টা করলে সেটি পৃথিবীর আকর্ষণের জন্য আবার পৃথিবীতেই ফিরে আসবে। সূর্য একটি বিরাট বড় গ্রহ, বিশাল বড় তার সাইজ। তাই সূর্য আর পৃথিবীও কিন্তু ততই বড়, অনেকটাই বড়। সূর্যের থেকে ছোট কিন্তু পৃথিবী অনেকটাই বড়, বিশাল সাইজ। এই জন্য সূর্য আর পৃথিবীর মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করতে আমরা বুঝতে পারি, বা কাজ করছে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু ছোট ছোট বস্তুর ক্ষেত্রে তাদের ভর এত কম হয় যে গণনা করলে দেখা যাবে যে গ্র্যাভিটেশনাল ফোর্স তাদের মধ্যে অতি নগণ্য। তাই আমরা সচরাচর বিভিন্ন বস্তু যারা চোখের সামনে রয়েছে তাদের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্সটাকে কাজ করতে দেখি না। তো বন্ধুরা, এর পরে চলে আসছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স কি বন্ধুরা? দেখো, ইলেকট্রনস আর প্রোটনসের মধ্যে অ্যাট্রাকশন, বা দুটো প্রোটনসের মধ্যে রিপালশন, এই সবই হচ্ছে এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। আবার দেখো, দুটো ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যখন আমি একটা তারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করাচ্ছি, তখন এই তারটার মধ্যে একটা ফোর্স ক্রিয়েট হবে। সেই ফোর্সটাও কিন্তু একটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। তো এইগুলো হচ্ছে কোর ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, মানে যেখানে পরিষ্কার বুঝতে পারছো যে ইলেকট্রনের গতিটাই এই ফোর্সের জন্য দায়ী। এছাড়াও কিছু কিছু বল আছে যেগুলো ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, তোমরা হয়তো বিশ্বাস করবে না। দেখো, এখানে এক ব্যক্তি কিছু লিখছেন একটা পেপারে। এখানে কি হচ্ছে, ব্যক্তির পেনের নিব তার উপরে যে বলটা রয়েছে সেই বলটা কিন্তু কাগজে ফ্রিকশন হচ্ছে এবং বলটা ঘুরছে, এবং এখান থেকে কালিগুলো বেরিয়ে এসে বলের থ্রু দিয়ে কিন্তু কাগজটায় লেখা পড়ছে। এটা হচ্ছে একমাত্র ফ্রিকশন বলের জন্যই। তো যতই ব্যক্তি পেন ঘষছেন, বা তুমি এখন যে নোটটা নিচ্ছ পেন ঘষছো তো খাতায়, তো সেখানে কিন্তু পেনের ঘর্ষণ বা ফ্রিকশন, খাতার সাথে যে পেনের নিবে যে ফ্রিকশন হচ্ছে, সেই ফ্রিকশনটাও কিন্তু এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। এটা হয়তো তোমরা বিশ্বাস করবে না, কারণ ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স পেনের নিবে যে ইলেকট্রনস গুলো রয়েছে এবং খাতার মধ্যে যে ইলেকট্রনস গুলো রয়েছে তাদের মধ্যে রিপালশন হচ্ছে।
সেই রিপালশনের জন্য রিয়াকশন ফোর্স কাজ করছে, এবং সেই রিয়াকশন ফোর্সের একটা উপাংশ হচ্ছে ফ্রিকশন। এটা তোমরা যখন ফ্রিকশন করবে তখন আরো ভালোভাবে বুঝতে পারবে। এই ব্যক্তি যে হেঁটে যাচ্ছে তার পায়ের সাথে রাস্তার যে ফ্রিকশন হচ্ছে, ফ্রিকশনও কিন্তু এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। আর এই যে মোটর দেখতে পাচ্ছ, একটা মোটর সিস্টেম দেখানো আছে, এই মোটরে যা যাবতীয় কাজকর্ম সবই কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের রেঞ্জও কিন্তু অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়, যেমন করে গ্র্যাভিটেশনাল ফোর্সের রেঞ্জ অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়। তবে হ্যাঁ, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স গ্র্যাভিটেশনাল ফোর্সের থেকে অনেক অনেক বেশি শক্তিশালী। তো বন্ধুরা, এবার এসো আমরা পরের ফান্ডামেন্টাল ফোর্সটা বুঝে। এর পরের ফান্ডামেন্টাল ফোর্স হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। স্ট্রং নিউক্লিয়ার ফোর্সটা কি? এখানে একটা পরমাণুর মডেল দেখানো আছে। দেখো, পরমাণুর কেন্দ্রে কি থাকে? পরমাণুর কেন্দ্রে কিন্তু অসংখ্য প্রোটন এবং নিউট্রন থাকে। তোমরা সকলেই জানো প্রোটন কিন্তু সবসময় ধনাত্মক চার্জবাহী হয়, তাই না? আর একটু আগে শিখলে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সে যে ধনাত্মক চার্জ সবসময় রিপেল করে, অর্থাৎ দুটি প্রোটনের মধ্যে ভয়ানক রিপালশন হয়। অথচ একটা জিনিস ভেবে দেখেছো কি বন্ধুরা, যখন এই প্রোটনগুলোই নিউট্রনের সাথে এইখানে নিউক্লিয়াসে থাকে, তখন কেন প্রোটনদের মধ্যে এত বিকর্ষণ বল কাজ করে প্রোটনগুলো বেরিয়ে চলে যায় না? কেন সেটা হয় না? তার কারণ বন্ধুরা, প্রোটন আর নিউট্রন যখন একসাথে থাকছে, তখন নিউট্রন আর প্রোটনের মধ্যে একটা সাংঘাতিক বল কাজ করে। এই বলটি হচ্ছে নিউক্লিয় বল বা নিউক্লিয়ার ফোর্স, বা এইটা কিন্তু একটা স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। এখানে কি হয়, প্রোটন আর নিউট্রনের মধ্যে অনবরত এক্সচেঞ্জ হয় একটা পার্টিকেলের, এবং এরা কখনো প্রোটনে কখনো বা নিউট্রনে এরা ইন্টারচেঞ্জ হতে থাকে। এর ফলে একটা বিপুল শক্তির সৃষ্টি হয়। সেই শক্তির জন্যই প্রোটন এবং নিউট্রনের মধ্যে একটা বিরাট বড় বন্ধন শক্তি কাজ করে, যার জন্য এরা কিন্তু কেন্দ্র থেকে বেরিয়ে যেতে পারে না। তো এই শক্তিটা বা এই ফোর্সটা এতটাই তীব্র যে প্রোটন রিপালশনকেও কিন্তু এরা হার মানিয়ে দেয়। এত রিপালশন হওয়া সত্ত্বেও এরা কিন্তু কেন্দ্রে সংঘবদ্ধভাবে থাকে, প্রোটন নিউট্রন সব একসাথে। প্রোটনের রিপালশনটাও কিন্তু এই বন্ধনকে ভাঙতে পারে না। এটাই হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। এর উইক নিউক্লিয়ার ফোর্স। বন্ধুরা, উইক নিউক্লিয়ার ফোর্স কি? দেখো, এখানে একটা নিউক্লিয়াস থেকে দেখো বিটা কণা বেরিয়ে যাচ্ছে। এটা অ্যাকচুয়ালি বিটা কণা, ইলেকট্রন লেখা রয়েছে, এটা অ্যাকচুয়ালি বিটা কণা। যখনই এরকম ভাবে নিউট্রন থেকে এগুলো তৈরি হয়, কেন্দ্রে যে নিউট্রন থাকে সেখান থেকে কিন্তু প্রোটন এবং একটি বিটা কণা, তার সাথে একটি নিউট্রিনো পার্টিকেল বেরোয়। তো এইভাবে কি হয়, এই নিউক্লিয়াসটা ডিসইন্টিগ্রেট করতে থাকে বিটা কণা নিঃসরণের মাধ্যমে। তো এই যে ফোর্সের ফলে বিটা কণা এরকম ভাবে বেরিয়ে গেল, এটা কিন্তু এক ধরনের উইক নিউক্লিয়ার ফোর্স। তো বন্ধুরা, এবার আমরা দেখে নিই এই যে চারটি ফান্ডামেন্টাল ফোর্স তোমরা দেখলে তাদের একটা রিলেটিভ কম্পারিজন। এখানে একটি চার্ট দেখানো হয়েছে বন্ধুরা। প্রথমেই আমরা দেখে নিই, একদম চার্টের তলায় চলে যাও। তলায় কি আছে? স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। বন্ধুরা, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স দেখো, এর যে স্ট্রেংথ থাকে সেই স্ট্রেংথটাকে আমি ইউনিটি ধরছি। এটা সব থেকে স্ট্রং ফোর্স। এবং দেখো, এর রেঞ্জটা দেখাচ্ছে শর্ট, এবং নিউক্লিয়াস সাইজের এর রেঞ্জ 10⁻⁻15 মিটারের মধ্যে এর রেঞ্জ। তার মানে বুঝতে পারছি এই ফোর্সটা, অর্থাৎ স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, এটা প্রচন্ড শক্তিশালী ঠিকই, কিন্তু এর রেঞ্জও অত্যন্ত কম। এটা কিন্তু নিউক্লিয়ার যে ডিস্টেন্স বা অ্যাটমিক যে ডিস্টেন্স, সেই অ্যাটমিক ডিস্টেন্সের মধ্যেই এরা কিন্তু কাজ করে। এবং কাদের উপরে এই ফোর্সটা কাজ হয়? নিউক্লিয়ন্স, হেভিয়ার এলিমেন্টারি পার্টিকেলস। তো এইগুলোর উপরে কিন্তু স্ট্রং নিউক্লিয়ার ফোর্সটা কাজ করে। নিউক্লিয়ন্স বলতে বুঝতেই পারছো, নিউক্লিয়াসের কেন্দ্রে যারা থাকে, অর্থাৎ নিউট্রন এবং প্রোটন, রাইট? আর হেভিয়ার এলিমেন্টারি পার্টিকেল বলে নিউট্রন প্রোটন ছাড়াও যে এলিমেন্টারি পার্টিকেলসগুলো রয়েছে তাদের মধ্যেও কিন্তু এই স্ট্রং নিউক্লিয়ার ফোর্সটা কাজ করছে। এরপরে দেখো রয়েছে, উপর দিকে যাও একটুখানি, নেক্সট পরেরটা কি রয়েছে? ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। দেখো, তার কিন্তু যা স্ট্রেংথ সেটা দেখা যাচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্সের 100/1 এবং তার রেঞ্জ কিন্তু আগের মতো নয়। আগে যেমন স্ট্রং নিউক্লিয়ার ফোর্সে যেমন রেঞ্জ ছিল খুব ছোট্ট, মাত্র ওই নিউক্লিয়ার যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্স বা নিউক্লিয়ার ডায়ামিটারের মতো ডিস্টেন্স 10⁻15 মিটার। কিন্তু এক্ষেত্রে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের কিন্তু
রেঞ্জ বিশাল, ইনফাইনাইট লেখা রয়েছে, রাইট? এর কিন্তু রেঞ্জ অনেক বড়। এবং এটা কোথা থেকে তৈরি হয়? এটা তৈরি হয় চার্জ পার্টিকেল থেকে। এবার আমি আসি আর একটুখানি উইক ফোর্স, সেটা হচ্ছে উইক নিউক্লিয়ার ফোর্স, যেটা বিটা ডিকে বলেছিলাম। তার কিন্তু দেখো রিলেটিভ স্ট্রেংথে দেখো, যদি স্ট্রং নিউক্লিয়ার ফোর্স 1 হয়, তাহলে উইক নিউক্লিয়ার ফোর্স দেখো 10⁻13, মানে অনেকটাই কম। রেঞ্জও কিন্তু খুব কম, 10⁻16 মিটারের মধ্যে এরা কাজ করে। কারা কারা এই ফোর্সটা ডিল করে? সাম এলিমেন্টারি পার্টিকেলস, পার্টিকুলারলি ইলেকট্রন অ্যান্ড নিউট্রিনো, রাইট? নিউট্রিনোর কথা আমি যখন বিটা বিঘটনের কথাটা আমি ডিসক্রাইব করছিলাম, তখন কিন্তু আমরা নিউট্রিনোর কথাটা বলেছিলাম। তো এই পার্টিকেলগুলো কিন্তু এইভাবে উইক নিউক্লিয়ার ফোর্সের সাথে এরা অ্যাসোসিয়েটেড। এরপরে আমরা আসছি গ্র্যাভিটেশনাল ফোর্স, এটা কিনা একদম সবার উপরে লিখেছি, দেখো গ্র্যাভিটেশনাল ফোর্স, এবং তার রিলেটিভ স্ট্রেংথের দিকে তাকিয়ে দেখো কতটা কম, 10⁻−39। যেখানে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স 1, সেখানে গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে 10⁻−13। যদিও এর রেঞ্জ ইনফাইনাইট, এবং কাদের মধ্যে কাজ করে? গ্র্যাভিটেশনাল ফোর্স কিন্তু সমস্ত বস্তুর মধ্যে কাজ করে, অল অবজেক্টস ইন ইউনিভার্স। তো আশা করি এই যে চার্টটা তোমরা খাতায় লিখে নেবে, এবং চার্ট সম্পর্কিত ডেটাগুলোকে তোমরা মোটামুটি একটু মনে রাখার চেষ্টা করবে, আর ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করবে। তো বন্ধুরা, আমরা 4টি ফান্ডামেন্টাল ফোর্স সম্বন্ধে জানলাম। এখন কিছু প্রশ্নর মুখোমুখি একটু হই। প্রথম প্রশ্ন, ইউ আর রাইটিং অন আ পেপার, রাইট? আমি একটা পেপারে লিখছি, হুইচ ফান্ডামেন্টাল ফোর্স ইজ হেল্পিং ইউ? প্রথম অপশন দিয়েছে ফ্রিকশন। প্রথমেই তোমার মনে হবে হ্যাঁ ফ্রিকশনটাই কাজ করছে। তারপরে যখনই দেখবে রোলিং অফ বল অন নি, তখন মনে হবে না 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 এইটা হবে। তারপরে যখন দেখবে ইলেকট্রোম্যাগনেটিক, তখন ইলেকট্রোম্যাগনেট আবার কোথা থেকে এলো? এখানে পেনে ঘষছে, ঘর্ষণই তো হবে, রোলিং অফ বলই তো হবে। তারপরে যখন দেখবে মেকানিক্যাল, তখন বাবা মেকানিক্যাল তো বটেই বটে, রাইট? কিন্তু এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যে তোমাকে কিন্তু জিজ্ঞাসা করে যে হুইচ ফান্ডামেন্টাল ফোর্স। তো এখানে ফান্ডামেন্টাল ফোর্স তো এরা কেউই না, শুধুমাত্র ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সটা কিন্তু একটা ফান্ডামেন্টাল ফোর্স। আর একটু আগে আমি আলোচনাও করেছি যে কেন ওই পেনে লেখা বা হেঁটে চলে যাওয়া বা ফ্রিকশন, এটা কেন ইলেকট্রোম্যাগনেটিক। তো আমার অ্যান্সার কি হবে বন্ধুরা? খুব সিম্পলি আমার অ্যান্সার হবে অপশন সি, ইলেকট্রোম্যাগনেটিক। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ফোর্স ইজ গ্রেটার, বিটা পার্টিকেল এমিটিং ফোর্স, force between neutron and proton, repulsion between protons, a powerful magnet lifting a bolero car? তো বুঝতেই পারছো, বিটা পার্টিকেল এমিটিং মানে উইক ইলেকট্রোম্যাগনেটিক, রিপালশন বিটুইন প্রোটনস এটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক বা ইলেকট্রোম্যাগনেটিক, পাওয়ারফুল ম্যাগনেট লিফটিং বোলেরো কার এটাও কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক। আর বি অপশন, ফোর্স বিটুইন নিউট্রন অ্যান্ড প্রোটন, এটা কিন্তু কোনোভাবেই ইলেকট্রোম্যাগনেটিক নয়, বা এটা কোনোভাবেই কোনো বিটা পার্টিকেল মিশ্রণের মতো ঘটনা নয়, বা গ্র্যাভিটেশনাল ফোর্সও নয়। এটা কি ফোর্স বন্ধুরা? তোমরা জানো পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন আর প্রোটনের মধ্যে সাংঘাতিক বল কাজ করে, এবং পরমাণু নিউক্লিয়াসেই একমাত্র এই বলটা কাজ করে। অর্থাৎ এটা হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, হুইচ ইজ দ্য গ্রেটেস্ট ফোর্স অ্যামং অল ফোর্সেস। তো বন্ধুরা, এক্ষেত্রে আমাদের অ্যান্সার কি হয়ে গেল? এক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে গেল অপশন বি, ফোর্স বিটুইন নিউট্রন অ্যান্ড প্রোটন। তো ছাত্ররা, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর সাবস্ক্রাইব করবে এই কারণেই, কারণ আমি নেক্সট যে ভিডিওটা দিচ্ছি সেটা ইউনিটস অ্যান্ড ডাইমেনশনের উপরে, সেটাও কিন্তু ফিজিক্যাল ওয়ার্ড অ্যান্ড মেজারমেন্টেরই পার্ট। তো অবশ্যই সাবস্ক্রাইব করো, আদারওয়াইজ নোটিফিকেশন পাবে না।